চ্যাপ্টার ৩৩৭ দ্য সার্চ ফর এ মিসিং পার্সন। ফোর্স ওয়াল তার ডেস্কের ক্যালেন্ডারটা টেনে নিল। সামনের পূর্ণিমা কবে সেটা দেখে নিয়ে একটা কলম দিয়ে গোল দাগ দিল সে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছে। আবার যখনই সেই ভয়ঙ্কর আর অস্পষ্ট আবলতাবল আওয়াজ শুনতে পাবে অমনি সে ফুল এর নাম জপ করবে। ধূসর কুয়াশার ওপারে গিয়ে সেই যন্ত্রণাদায়ক সময়টুকু পার করে দেবে সে। জীবনটা আসলে মাঝে মাঝে বেশ আশার আলো দেখায়। নিজের হাতে থাকা উপন্যাসটা বন্ধ করল ফোর্স। দেয়ালের লোহার গ্রিলের ভেতরে থাকা গ্যাসের বাতিটা নেভানোর জন্য হাত বাড়াল সে। ঠিক সেই মুহূর্তে ফোর্সের চোখের সামনে একটা আলোর ঝলকানি দেখা গেল। সে দেখতে পেল সীমাহীন এক ধূসর কুয়াশা। সেই কুয়াশার ভেতর এক বিশাল প্রাচীন প্রাসাদের চূড়ায় বসে আছেন এক মহিমান্বিত সত্তা। তার সামনে একজন মানুষ খুব ভক্তিভরে প্রার্থনা করছে। যখন সেই কণ্ঠস্বর ওর কানে এসে পৌঁছাল, ভয়ে আর খুশিতে প্রায় লাফিয়ে উঠল ফোর্স। যে ট্রিকমাস্টার ফর্মুলাটা সে এতদিন ধরে হন্যে হয়ে খুঁজছে সেটা এত সহজে পাওয়া গেল। সে কত বিয়ন্ডার গ্যাদারিংয়ে গিয়েছে, কিন্তু কোথাও এই ফর্মুলার কোনো হদিশ মেলেনি। আর এখন কিনা এত সহজে ওটা চলে এলো। ওর অনুরোধ করার এক সপ্তাহ তো এখনও পার হয়নি। এটাই কি তবে ট্যারোট ক্লাব যেমনটা ভেবেছিল এটা সাধারণ কোনো বিয়ন্ডার গ্যাদারিংয়ের মতো নয়। ফোর্স মনের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস ফেলল। নিজের ভেতরের উত্তেজনা আর আনন্দ চেপে রেখে সে খুব সাবধানে জিজ্ঞেস করল, মিস্টার ফুল, ওই ফর্মুলাটা কি আসলেও আসল? দ্য ফুল তার উঁচু পিঠওয়ালা চেয়ারে বসে নিচ দিকে তাকিয়ে খুব শান্তভাবে উত্তর দিল। ফোর্স হঠাৎ নিজের হাতের মুঠি শক্ত করল। নিজের কোমরের কাছে হাত নিয়ে মনে মনে একটা বিজয়ের ভঙ্গি করল সে। বিন্দুমাত্র দ্বিধা না করে সে বলল, ওটা মিস্টার ওয়ার্ল্ড ছিলেন, তাই না? দয়া করে ওনাকে জানাবেন যে ওনার যা যা দরকার আমি খুব দ্রুত খুঁজে বের করার চেষ্টা করব। ধূসর কুয়াশা যখন মিলিয়ে গেল আর সব শেষ হল, ফোর্স প্রায় 2 সেকেন্ড বোকার মতো দাঁড়িয়ে রইল। নিজের উত্তেজনা দমাতে না পেরে সে উঠে দাঁড়িয়ে ঘরের মধ্যে পায়চারি করতে শুরু করল। সান ডোমেনের জিনিসপত্র, যা দিয়ে পবিত্র করার কাজ বা ভূত তাড়ানোর কাজ করা যায়, এর আগে মাত্র 2 বার এমন জিনিসের দেখা পেয়েছে সে, কিন্তু সেগুলো অন্য কেউ কিনে নিয়েছিল। হয়তো তারা সেগুলো আর এখন নতুন করে বিক্রি করতে চাইবে না। তবে মিস্টার এর গ্যাদারিংয়ে শিও একবার ইটার্নাল ব্লেজিং সানের এক ভক্তকে দিয়ে পবিত্র করার কাজ করিয়েছিল। সে নিশ্চয়ই অন্তত সিকোয়েন্স 7-এর কেউ হবে, তার কাছে নিশ্চয়ই এই ধরনের জিনিস থাকবে। অথবা অন্তত কোনো হদিশ তো সে দিতেই পারবে, তবে সেটার দাম কত হবে কে জানে। যদিও মিস্টার ওয়ার্ল্ড বাড়তি টাকাটা দিতে রাজি হয়েছেন, কিন্তু শুরুতে তো আমাকেই প্রাথমিক টাকাটা জোগাড় করতে হবে। ফোর্সের চিন্তা এবার নিজের আর্থিক অবস্থার দিকে চলে গেল। এখন তার কাছে নগদ 370 পাউন্ড আছে। এর বেশিরভাগটাই এসেছে ভিসকাউন্ট গ্লাইন্টের কাছ থেকে অ্যাপোথেকারি ফর্মুলার বিনিময়ে পাওয়া টাকা। ব্যাঙ্ক অ্যাকাউন্টেও 510 পাউন্ড আছে। সব মিলিয়ে প্রায় 900 পাউন্ডের মতো দাঁড়ায়। এই ধরনের জিনিসের দাম 2000 পাউন্ড পর্যন্ত হতে পারে। আবার সবচেয়ে সস্তাগুলো 500 থেকে 600 পাউন্ডেও পাওয়া যায়। কিন্তু সেগুলো মিস্টার ওয়ার্ল্ডের কাজে আসবে কি না তার কোনো নিশ্চয়তা নেই। যদি খুব দরকারি কিছু পাই আর হাতে যথেষ্ট টাকা না থাকে তখন কি হবে? ব্যাঙ্ক থেকে লোন নিতে পারি, অথবা চড়া সুদে মহাজনদের কাছ থেকে টাকা ধার নিতে পারি। সব ঠিকঠাক থাকলে মিস্টার ওয়ার্ল্ড যখন বাকি টাকা মিটিয়ে দেবেন তখন আমার ঋণ শোধ করা সহজ হয়ে যাবে। অথবা কয়েকদিনের জন্য মিস অড্রের কাছ থেকেও ধার চাওয়া যেতে পারে। টাকা পয়সা নিয়ে সে খুব একটা মাথা ঘামায় না, নিশ্চয়ই কোনো সুদ চাইবে না। ফোর্স খুব দ্রুত মনে মনে একটা বুদ্ধি বের করে ফেলল। ঠিক ওই সময়ে শিও ঘরে ফিরল। সে রাতে নির্জন কোনো জায়গায় গিয়ে লড়াই করার প্র্যাকটিস করে ফিরছে। ফোর্সের ঘরে আলো জ্বলতে দেখে সে দরজায় টোকা দিল। শিও জিজ্ঞেস করল, তুমি কি সারা রাত জেগে তোমার নতুন বইয়ের শুরুটা লিখছ? আরে ফোর্স, তোমাকে তো খুব খুশি দেখাচ্ছে। পাবলিশার কি তোমার পারিশ্রমিক বাড়িয়ে দিল? না না না। ফোর্স একটু অপ্রস্তুত হয়ে গেল, তারপর মুখে একটা হাসি টেনে বলল, আমি আসলে একটা খবর পেলাম। ট্রিকমাস্টার পোটেন ফর্মুলার একটা হদিশ পাওয়া গেছে বলে মনে হচ্ছে। তাই নাকি? তোমার অপেক্ষার ফল তবে অবশেষে পাওয়া গেল। শিও ফোর্সের লুকানো অস্বস্তিটা একদমই ধরতে পারল না। নিজের প্রিয় বন্ধুকে তার জন্য এতটা খুশি হতে দেখে ফোর্স মনে মনে একটা দীর্ঘশ্বাস ফেলল। আমি এখন একটা গোপন সংগঠনের সদস্য। সেই মুহূর্ত থেকে আমার ভাগ্যে লেখা হয়ে গেছে যে আমাকে সারাক্ষণ নিজের বন্ধুদের কাছে অনেক কিছু লুকিয়ে রাখতে হবে আর মিথ্যা বলতে হবে। একজন বিয়ন্ডার হওয়ার কি তবে এটাই অন্যতম চড়া মূল্য? শনিবার সকাল। ক্লাইন আবার আবিষ্কারক লেপপার্ডের কাছে গেল। সেন্ট জর্জ বড় সির্ড স্ট্রিটে তার বাসা। বাইসাইকেলটার পেটেন্ট এখনও পাওয়া যায়নি, তাই ক্লাইন শুধু শেষ কিস্তির 20 পাউন্ড মিটিয়ে দিল। ক্লাইন লেপপার্ডকে খুব কড়া করে বলে দিল যে পেটেন্ট পাওয়ার আগে যেন সে বিনিয়োগ বা অংশীদারিত্ব নিয়ে কারো সাথে আলাপ করতে না যায়। লেপপার্ড এই ব্যাপারে পুরোপুরি একমত। আগে 2 বার সে একই কারণে ঠকেছে। পেটেন্ট হওয়ার আগে যখনই সে কোনো বিনিয়োগকারীর সাথে কথা বলেছে তারা সব বুঝে নিয়ে তাকে লাথি দিয়ে বের করে দিয়েছে। তারপর সেই বিনিয়োগকারী নিজেই পেটেন্ট অফিসকে ঘুষ দিয়ে আগেভাগে পেটেন্ট হাতিয়ে নিয়েছে।
লেপার্ড এর ওখান থেকে বের হয়ে ক্লাইন হিলস্টন বড়তে আইসেনগার্ড স্ট্যান্টনের বাসায় ঠিক সময়ে পৌঁছাল। বাড়িটা দেখতে কিছুটা অন্ধকার আর থমথমে। সিরিয়াল কিলিং কেসের পুরস্কার আজই হাতে পাওয়ার কথা। লিভিং রুম পার হয়ে ক্লাইন যখন অ্যাক্টিভিটি রুমে ঢুকল, সেখানে তার পরিচিত 2 ডিটেকটিভ কাসলানা আর স্টুয়ার্টকে বসে থাকতে দেখল। সে স্টুয়ার্টের পাশেই গিয়ে বসল। শার্লক, তোমার কি মনে হয় এবার আমরা কত টাকা পাব? স্টুয়ার্ট ফিসফিস করে বলল, অ্যাডলকে পাহারা দেওয়ার চেয়ে তো কম হবে না নিশ্চয়ই। অবশ্য আমি খুব একটা কাজ করিনি, তাই আমার ভাগ কমই হবে। এম্পেরর রোসেল একবার বলেছিলেন যে যত বেশি লাঙ্গল আর নিড়ানি দেবে, ফসল তার তত ভালো হবে। স্টুয়ার্ট নিজের দাড়িওয়ালা চিবুকে হাত ঘষতে ঘষতে বলল। ক্লাইন বেশ আগ্রহ নিয়ে একটা আন্দাজ করার চেষ্টা করল। আমাদের ভাগ হয়তো কয়েকশো পাউন্ড পর্যন্ত হতে পারে, আর খুব কম হলেও 10 পাউন্ডের নিচে হবে না। আইসেনগার্ড স্ট্যান্টনের কথা যদি সত্যি হয়, তবে আমিই হয়তো সবচেয়ে বেশি টাকা পাব। ক্লাইন মনে মনে বেশ উত্তেজিত হয়ে ভাবল। ঠিক ওই মুহূর্তে মিস্টার আইসেনগার্ড ঘরে ঢুকলেন। তার গায়ে সাদা শার্ট আর বাদামি রঙের ভেস্ট, মাথায় 2 পাশে সাদা চুল, মুখটা রোগাটে। হাতে তার সেই চিরচেনা পাইপটা ধরা। ফায়ারপ্লেসে আগুন জ্বলছে। তিনি তার হেলান দেওয়া চেয়ারে গিয়ে বসলেন আর হাসি মুখে বললেন, ভদ্রমহিলা আর ভদ্রমহোদয়গণ, আমি এইমাত্র ব্যাকল্যান্ড পুলিশ স্টেশন থেকে ফিরলাম। তারা আমাদের অবদানের কথা স্বীকার করেছে, আর তাদের মতে কেসটার জট খোলার পেছনে আমাদের ভূমিকা অনেক বড়। যদিও শেষের দিকে অপরাধীকে ধরার সময় আমরা সেখানে ছিলাম না, তাও আমরা পুরস্কারের অর্ধেক টাকা পাব। অর্থাৎ আমরা সবাই মিলে নগদ 1000 পাউন্ড ভাগ করে নেব। ব্যাকল্যান্ডের হিসেবে এটা অনেক বড় একটা অঙ্ক। একজন সাধারণ ডিটেকটিভকে কোনো খরচ না করে, না খেয়ে না দেয়ে, এমনকি রাস্তায় ঘুমিয়েও 4-5 বছর সময় লাগবে এই পরিমাণ টাকা জমা করতে। লিভিং রুমের থমথমে পরিবেশটা মুহূর্তেই হালকা হয়ে গেল। সবাই অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল কে কত টাকা পায়। ক্লাইনও বাদ গেল না। সে মনে মনে ভাবছে আইসেনগার্ড তাকে কত দেবেন। অন্তত 100 পাউন্ড তো পাওয়াই উচিত, তাই না? সে নিজের মনে বিড়বিড় করল। আইসেনগার্ড তার পাইপ থেকে ধোঁয়া ছাড়লেন, চোখ দুটো সরু করে খুব তৃপ্তির সাথে বললেন, সবাইকে ধন্যবাদ আমার ওপর বিশ্বাস রাখার জন্য। আমি এখন পুরস্কারটা ভাগ করছি। এবার সবচেয়ে বড় অবদান ছিল ডিটেকটিভ শার্লক মরিয়ার্টির। তার দেওয়া বুদ্ধি আর চিন্তাভাবনাই আমাদের আসল সূত্র খুঁজে পেতে সাহায্য করেছে। তিনি আসলেই ডিডাকশনের একজন জাত জহুরি। মিসেস কাসলানা এর সাক্ষী। আমার কাছে এখনও ডিটেকটিভ মরিয়ার্টির লেখা কয়েকটা চিঠি আছে, কারো সন্দেহ থাকলে দেখতে পারেন। এটা তো বেশ ন্যায্য কথা। তিনি নিজেকে সবচেয়ে বড় অবদানকারী হিসেবে দাবি করলেন না। ক্লাইন ডিটেকটিভ আইসেনগার্ড স্ট্যান্টনকে এক নতুন নজরে দেখল। ডিটেকটিভদের মধ্যে তার এতটা সম্মান কেন, সেটা এবার ক্লাইন বুঝতে পারল। সবাই যখন একমত হল, আইসেনগার্ড মাথা নেড়ে বললেন, আমি ঘোষণা করছি যে ডিটেকটিভ শার্লক মরিয়ার্টি পুরস্কার হিসেবে 300 পাউন্ড পাবেন। অ্যাক্টিভিটি রুমে থাকা অন্য ডিটেকটিভরা নিজেদের মধ্যে ফিসফিস শুরু করল। তারা বারবার ক্লাইনের দিকে তাকাচ্ছিল, যেন এইমাত্র তারা এক প্রতিভাবান গোয়েন্দাকে চিনতে পারল, যাকে মিস্টার স্ট্যান্টন এত প্রশংসা করছেন। তিনি আসলেই খুব দয়ালু আর ন্যায়পরায়ণ মানুষ। ক্লাইন মনে মনে হাসল, কিন্তু বিনীত হওয়ার কোনো অভিনয় সে করল না। দ্বিতীয় স্থানে ছিলেন আইসেনগার্ড নিজে আর কাসলানা। তারা দুজনেই 160 পাউন্ড করে পেলেন। বাকি টাকা অন্য ডিটেকটিভদের মধ্যে তাদের অবদান অনুযায়ী ভাগ করে দেওয়া হল। সবচেয়ে কম যে পেয়েছে সেও 15 পাউন্ড পেয়েছে, যা তাদের 3-4 সপ্তাহের আয়ের সমান। বড় কোনো কেস হাতে নিলে এটাই সুবিধা। স্টুয়ার্ট পেয়েছিল 40 পাউন্ড। সে এতেই খুব খুশি, কারণ সে মাত্র 2 দিন নজরদারির কাজ করেছিল, আর যাকে সে পাহারা দিচ্ছিল সে শেষ পর্যন্ত অপরাধীও ছিল না। অবশ্য এই 40 পাউন্ডের একটা অংশ তাকেও অন্যকে দিতে হবে। যাদের কাছ থেকে সে খবর নিয়েছে বা সাহায্য নিয়েছে তাদের তো ভাগ দিতেই হবে। পুরস্কার বিলি হয়ে যাওয়ার পর হঠাৎ স্টুয়ার্টের একটা কথা মনে পড়ে গেল। সে পকেট থেকে একটা কাগজ বের করে ক্লাইনকে দিল। শার্লক, আমি সম্প্রতি একজন নিখোঁজ মানুষের সন্ধান করার কাজ পেয়েছি। তারা বেশ ভালো টাকা দিচ্ছে। তোমার চেনা পরিচিতদের মধ্যে একটু দেখো তো কোনো হদিশ পাওয়া যায় কি না। যদি লোকটাকে খুঁজে পাওয়া যায়, তবে তোমার ভাগ আমি ভুলব না। অবশ্যই, কোনো সমস্যা নেই। ক্লাইন খুব নির্লিপ্তভাবে উত্তর দিল। স্টুয়ার্ট কাগজটা ক্লাইনের হাতে দিয়ে বলল, এই সেই লোক। প্রায় 2 সপ্তাহ ধরে সে নিখোঁজ। লোকটা কিছু অসামাজিক কাজের সাথে জড়িত ছিল, এমনকি হয়তো সে কোনো অপরাধও করে থাকতে পারে, তাই মক্কেল চায় না পুলিশের মধ্যে আসুক। ক্লাইন মাথা নেড়ে সায় দিল আর কাগজটা খুলল। সেখানে লিথোগ্রাফিতে তৈরি একটা সাদাকালো ছবি দেখা যাচ্ছে। একজন মানুষ, যার চুলগুলো একপাশে উল্টে আঁচড়ানো, দেখতে বেশ মার্জিত আর ভদ্র। বয়স হবে বড়জোর 27 কি 28 বছর। চেহারাটা সুন্দর, কিন্তু চোখের মণিতে এক ধরনের দম্ভ লুকিয়ে আছে। নাকটা উঁচু আর পাতলা ঠোঁট। হ্যাঁ, ওর নাম হল স্টুয়ার্ট মনে করার চেষ্টা করে বলল, এমলিন হোয়াইট। এমলিন হোয়াইট। ক্লাইন হঠাৎ মাথা ঘুরিয়ে স্টুয়ার্টের দিকে তাকাল। এটা কি সেই ভ্যাম্পায়ারটার নাম নয়, যে ফাদার উট্রাভস্কির গির্জার মাটির নিচের ঘরে বন্দী হয়ে আছে? ডিউক নেগানের প্রাসাদে অড্রে হল একটা টি পার্টিতে আমন্ত্রিত হয়েছে।
সেখানে বসে সে তার মা আর ডাচেস ডেলার আভিজাত্য নিয়ে করা কথাবার্তা শুনছে। অড্রের চেহারায় কিছুটা একঘেয়েমির ছাপ ফুটে উঠেছে। তার চোখ 3 তলার ওই খাবার রাখার রেকটার ওপর দিয়ে বুলিয়ে নিল, যেখানে সুন্দর করে সাজানো মাফিন, কেক আর অন্যান্য মুখরোচক খাবার রাখা। তার মনে হল ইদানিং সে একটু বেশিই খেয়ে ফেলছে, তাই সে খুব আলতো করে নিজের কাপটা তুলে ব্ল্যাক টিতে চুমুক দিল।